নমস্কার, ওয়েলকাম ব্যাক টু কলকাতান ভয়েজার। আজকে কোনো বেড়ানোর ভিডিও নয়, আমি হাউস বোটে বসে আছি। আপনাদের কাশ্মীর সম্পর্কে কিছু সুবিধা অসুবিধা, ট্রিপটা কিভাবে করলাম, কাদের সাথে যোগাযোগ করেছি, কন্ডাক্টিং ট্যুরের মাধ্যমে কাশ্মীর ট্যুর করা ভালো না এই সব নিয়ে আপনাদের সাথে একটা খোলামেলা আলোচনা করতে চাই। সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। শ্রীনগরের লোকাল সাইট সিনের পর ট্যুর অপারেটরদের পরিকল্পনা মাফিক আমাদের গাড়ি এসে থামলো ডাল লেকের পাশে। গেছি, গাড়ি থেকে নামবো, যেখানে আমাদের শেষ রাতটা কাটবে হাউস বোটে। আমাদের হাউস বোটের নাম সিজার। এখানে সারা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাশ্মীরি হাতের কাজ। क्या क्या चाहिए? নাসিরের হাউস বোটটা পুরো ফ্লপ করেছে। এর থেকে আমরা অনেক ভালো হাউস বোট পেতাম। বিকেলের ভোজনে ছিল চা, কাওয়া আর টিউলিপ গার্ডেন থেকে আনা ক্রসেন্ট ও নানা স্বাদের কাশ্মীরি বেকারি বিস্কুট। তারপরেই বেরিয়ে পড়েছিলাম কমপ্লিমেন্টারি শিকারা রাইডে। যেহেতু শিকারা রাইড কমপ্লিমেন্টারি, তাই ডাল লেক ঘোরানোও ছিল সীমিত ও সংক্ষিপ্ত। তবে ঘন্টায় 800 টাকা হিসাবে ডাল লেকে যত খুশি ঘোরা যায়, এমনকি বিভিন্ন ঘাটে নেমে সাইট সিনও করা যায়। হাউস বোট থেকে আমাদের কমপ্লিমেন্টারি শিকারা রাইড ছিল। 1 ঘন্টা শিকারা রাইড করছি, বেশ সুন্দর লাগছে। হাওয়া চলছে, মৃদু মন্দ বাতাস চলছে। বিকেলবেলা সূর্যের পরন্ত রোদ গায়ে একদম প্রচন্ড আরামও লাগছে। মাঝে মাঝে সমস্ত দোকানদারিরা তাদের পসরা সাজিয়ে নিয়ে এসছে। জলের মধ্যে এখানকার ব্যবসায়ীরা স্থায়ী দোকান খুলে বসেছে। সেখানে নিত্য প্রয়োজনীয় বাজারের জিনিস থেকে শুরু করে কার্পেট, শাল, দামি পাথর, ঘর সাজানোর সরঞ্জাম ইত্যাদি নানা রকমের জিনিস রয়েছে। আচ্ছা, যেহেতু আমরা ফ্লাইটে এসছি, তো এয়ারপোর্টে ফার্স্ট যেই সুবিধা অসুবিধাগুলো সেগুলো বলে দিই। শ্রীনগর এয়ারপোর্ট যেহেতু হাইলি সিকিউরড, ওর জন্য সেখানে কিন্তু নো ফটোগ্রাফি অর নো ভিডিওগ্রাফি, এটা কিন্তু ফ্লাইটে থাকতেই বলে দিচ্ছে। এটা আমি বয়স্কদের জন্য এই টিপসটা দিচ্ছি, যে যারা শ্রীনগরে ট্রিপ করতে চাইছেন তাদের অনেকের ক্ষেত্রেই এই প্রবলেমটা হচ্ছে, যে শ্রীনগর থেকে গুলমার্গ একদিন স্টে, তারপরে পেহেলগাম 2 নাইট স্টে, তারপরে 1 ডে সোনমার্গ বয়স্কদের জন্য খুব হেক্টিক হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমার মনে হয় যে টোটাল ট্রিপটা শ্রীনগরে থেকেই 1 ডে সোনমার্গ টু 1 ডে পেহেলগাম স্টে করে আবার ব্যাক করা, এবং গুলমার্গে 1 নাইট স্টে না রেখে টোটাল ট্রিপটা করেও ফিরে আসা যেতে পারে। গুলমার্গের কথা এক্ষেত্রে আরেকটা বলে রাখি, উইন্টারে এরকম ভিজিটার্স আসেন, টিকিট সেরকম পাওয়া যায় না অফলাইনে। ইনফ্যাক্ট আমরা যে টিকিট কাটলাম 12:30টার মধ্যে ওরা বলেছিল অফলাইন টিকিট দেবে, 12:30টা অবধিও অফলাইন টিকিট দেয়নি। আপনারা আগের দিন গন্ডোলা রাইডের জন্য টিকিট কেটে রাখুন, অন্তত ফার্স্ট ফেজের জন্য। গন্ডোলা রাইড বলতে মনে পড়লো যে গন্ডোলা রাইডের মেন পয়েন্ট যেখানে টিকিট কাউন্টার, হোটেলগুলো কিন্তু ঠিক তার আশেপাশেই রয়েছে।
ওখানে অনেকে পনি রাইড করতে বলবে, কিন্তু এগুলোর কোনো দরকার নেই। মানে হোটেলগুলো এতটাই কাছে অবস্থিত যে আপনারা হেঁটেই টিকিট কাউন্টার অবধি যেতে পারবেন। আপনারা যদি একান্তই পনি রাইড করতে চান তাহলে আপনারা গুলমার্গে লোকাল সাইট সিন করুন পনি রাইড করে কিংবা গাড়ি নিয়ে, কিন্তু ওই গন্ডোলা রাইড করার জন্য হোটেল থেকে পনি রাইড এটা একদম একদম বেফালতু পয়সা খরচ। গুলমার্গে গাড়ি নিয়ে বেরোলে ওরা অনেকগুলো সাইট সিন করাবে, কিন্তু ওরা কিন্তু একটা মেইন পয়েন্ট দেখায়নি, সেটা হচ্ছে ওখানে একটা শিব দুর্গার মন্দির আছে। গাড়ি নিয়ে গেলে কিন্তু ওই মন্দিরটা আপনারা মিস করবেন। সেক্ষেত্রে একমাত্র পনি রাইড করলেই সেই জায়গাটা যেতে পারেন। গুলমার্গ থেকে পেহেলগ্রামের রাস্তা প্রায় 157 কিলোমিটার। পুরো রাস্তাটাই বলতে গেলে হাইওয়েতে। যারা গুলমার্গ থেকে ডিরেক্ট পেহেলগ্রামে আসছে তাদের জন্য বলছি, আপনারা খাওয়া দাওয়া করতে হলে দুপুরে কোনো ধাবাতে খেতেই পারেন, কিন্তু আপনারা টুকটাক জিনিস যেমন চিপস, কলা কিংবা ক্যাডবেরি, চকলেটস নিয়ে যাবেন, যেগুলো দিয়ে পেট ভরানো যায়। বা রাস্তার ধারে অনেক ফল পাওয়া যায়, ভাজা পোড়া অনেক কিছু পাওয়া যায়। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখছি, যেহেতু আমরা আইসল্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমরা বুক করেছিলাম ট্রিপটা, তো ওরা সমস্ত কিছু কমপ্লিমেন্টারি দিচ্ছে। যেমন সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনার, দুপুরের লাঞ্চটা কিন্তু কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসই কমপ্লিমেন্টারি করে না। নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। পেহেলগ্রাম খুব সুন্দর ঘুরেছি, হোটেল খুবই ভালো ছিল। আর একটা জিনিস বলবো পেহেলগ্রামে হর্স রাইডের ব্যাপারে। হর্স রাইড যারা করতে চান বাচ্চাদের নিয়ে প্লিজ হর্স রাইড করবেন না। যদি বাচ্চারা ভয় না পায় তাহলে করতে পারেন, কিন্তু একা বাচ্চাদেরকে একটা ঘোড়াতে চাপিয়ে দিলেন। আমাদের নিজের চোখে দেখা যে মাঝ রাস্তায় গিয়ে ঘোড়াটাও ভয় পেয়ে গেছে, দাঁড়িয়ে পড়েছে, মানে বাচ্চাটাও তো ভয় পেয়ে গেছে। এখন বাচ্চাটা না নামতে পারছে না উঠতে পারছে। আমরা বৈশারেন গেছিলাম হর্স রাইড করতে, প্রচণ্ড বার্গেনিং করতে হয়েছে। এটা তো আপনারা আগের ভিডিওতে আশা করি আপনারা দেখে নিয়েছেন। না দেখে থাকলে পেহেলগ্রামের এপিসোডে কিন্তু রয়েছে, আই বাটনে লিংক দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমরা পেহেলগ্রামে বেতাব ভ্যালি, আরু ভ্যালি যেতে পারিনি, সময়ের অভাবে বলতে পারেন, কিংবা শরীর খারাপও হয়ে গেছিলো এটা বলতে পারেন। দুধপাথারির ক্ষেত্রে বলে রাখি, অসাধারণ টুরিস্ট স্পট, খুব সুন্দর। বৈশারণ আপনারা অনেকেই যেতে পারেন না পাহাড়ে ঘোড়ার পিঠে চেপে, তার সাবস্টিটিউট হিসাবে আপনারা দুধপাথারি গেলেও যেতে পারেন। প্রত্যেকটা জায়গার নিজস্ব একটা স্বতন্ত্র সৌন্দর্য রয়েছে, কিন্তু আপনারা কিছুটা হলেও বৈশারণের দৃশ্য দেখতে পাবেন দুধপাথারিতে। ওখানেও পনি রাইড নিয়ে ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলো আপনারা দেখতে পেয়েছেন আগের ভিডিওগুলোতে। না দেখে থাকলে আই বাটনে লিংক দেওয়া থাকবে। লাস্ট দিন আমরা এখন এসছি এখানে, আমাদের হাউসবোটের নাম হচ্ছে সি জারা। খুব ডিসঅ্যাপয়েন্টেড। আমার মনে হয় লোকে হাউসবোটে আসে ডাল লেকের এমন একটা জায়গায় থাকবে যেখান থেকে সুন্দর পাহাড়ের ভিউ বা সানসেটের ভিউ পাওয়া যায়। আমাদের যে হাউসবোটটা সেটা এমন একটা জায়গায় পড়েছে যার ভিউ খুব সুন্দর নয়। এবার আমার কিছু কথা আপনাদের বলবো, আমার কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্ট। প্রথম আমি বলবো যে আমাদের যেহেতু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, তাই আমাদের একটা টেন্ডেন্সি ছিল আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট না থাকতো আমরা আরও আগে না খেয়েই হয়তো বেরিয়ে যেতাম, রাস্তায় টুকটাক খেয়ে নিতাম। আমরা ঘোরার টাইমটা আরও কিছুটা পেতাম। ডিনারের টাইম রাত 8টা। কোনো বাঙালি রাত 8টার সময় আমরা ডিনার করি না। সন্ধ্যাবেলা মানে এখানকার সন্ধ্যাবেলা 7টার সময় যদি স্ন্যাক্স খেতাম, আমরা 8টার সময় ডিনার করতে পারতাম না। এর জন্য আমরা লোকাল ফুড একদম খেতে পারিনি। ইভেন আমাদের যে ড্রাইভার ছিল, ড্রাইভারের সম্পর্কে কোনো বাজে কথা বলবো না, খুব ভালো ড্রাইভার, খুব ভালো তার ড্রাইভিং স্কিল, কিন্তু যেহেতু ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে বুক করেছি, যেইটুকু আমাদের সাথে কন্ট্রাক্টে আছে তার বাইরে উনি 1%ও ঘোরাননি। এইসব কারণে আমি বলবো আপনারা গাড়ি বুকটা নিজের থেকে করবেন যদি সম্ভব হয়, পসিবল হয়। এমএমটি কিংবা গোয়াই ভিভো থেকে হোটেলগুলো বুক করুন, কারণ প্রচুর সস্তায় হোটেল পাওয়া যায়। আমাদেরও কাশ্মীর সম্পর্কে একটা ভয়ঙ্কর ধারণা ছিল যে কাশ্মীরে হয়তো অনেক কিছু হয়, যে পুলিশ ডিফেন্সের লোকেরা আটকে ফাটকে দেবে, ওখানে নেটওয়ার্ক চলবে না, এইসব নিয়ে আমাদের অনেক ভুল ধারণা ছিল, যার জন্য আমরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে যাওয়াটাই সেফ মনে করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে নিজে থেকে বুক করলে অনেক কম খরচে অনেক বেটার ঘুরতে পারতাম। স্বাধীনভাবে ঘোরার মজা কিছু আলাদাই হয়।
আরেকটা ফোনের নেটওয়ার্কের কথা বলবো, পোস্টপেড এখানে চলে, কিন্তু আমি 3 সপ্তাহ আগে এয়ারটেল পোস্টপেড করিয়েছিলাম। আমার এয়ারটেল পোস্টপেড কেন জানি না এখানে চলছে না। আপনারা যদি জেনে থাকেন যে কেন আমার পোস্টপেড চলছে না, সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। হয়তো আমি ভুল, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে কিছু তো একটা গড়বড় আছে, কেন চলছে। আজকে সন্ধ্যা হয়ে এসছে, ভিডিওটা এখানেই শেষ করব। আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করুন, জানান, জিজ্ঞেস করুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। ঘুরতে থাকুন, ভালো থাকুন। সানসেটটা তুলছিস না বড় ভাই? এটা পাঠাও। বিকেলটা এখানে যতই বড় লাগছিল, সন্ধে হওয়ার পর রাতটা ততটাই তাড়াতাড়ি গভীর হয়ে গেল। তার প্রধান কারণ লেকের চারিদিকে নিস্তব্ধতা ও অন্ধকারময় পরিবেশ। লেকের হাড় হিম করা ঠান্ডা বাতাস আমাদের বাইরে বসে থাকতে দিল না। ঘন্টা খানেকের মধ্যে ডিনার নিয়ে হাজির হলো হাউসবোটের ম্যানেজার। চিকেন, মটন, এটা হচ্ছে পাতলা ডাল, এটা হচ্ছে মাটন, চিকেন, এটা রুটি, রুটিটাও তো আমাদের মতনই রুটি দেখছি। এটা হচ্ছে ভাত, ভাতটাও ঠিকঠাক। বাড়ি ফেরার দিন আজ। সকালের খাবার খেয়ে তল্পিতল্পা গুটিয়ে শিকারায় চাপিয়ে সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। লেকে দেখা হলো এক ইসরায়েলি পর্যটক, যার সাথে গতকালই আলাপ হয় আমাদের হাউসবোটে। খুব সকাল সকাল আমরা রওনা দিয়েছিলাম, কারণ মুনির জানিয়েছিল এখানকার এয়ারপোর্টে সিকিউরিটি চেকিংয়ের বৃহৎ বহর। অবশেষে আমাদের কাশ্মীরের এবারের গল্প এখানেই শেষ হলো। আবার আমরা উপস্থিত থাকবো নতুন কোনো ঘোরার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ঘুরতে থাকুন, ভালো থাকুন।